আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো, পুলিশ দ্বারা বর্জন করা হবে। এনসিপির সাথে লোক কম হওয়ার বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে, এনসিপিও এখন সেটাই করছে, তাই তারা এনসিপির সমাবেশে আসে না। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর হয়ে গেছে এবং এই সরকার, বর্তমান যে সরকার, সেই সরকারের শপথ নেওয়ারও 1 বছর পূর্ণ হলো। আজ যখন সেই 1 বছর পূর্ণ হলো, তখন একটা বিষয় আলোচনায় বারবার আসছে যে শেখ হাসিনার যে পতন এবং আওয়ামী লীগের পতন, এই পতনটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে এবং সেই দৃষ্টিকোণ, সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিভাবে তারা কামব্যাক করার প্ল্যান করছে, কী পরিকল্পনা করছে, তারা কিভাবে এগোচ্ছে, তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান কি, তাদের নেতৃত্বের প্ল্যান কি, কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে, এই ব্যাপারগুলো নিয়ে আমার আজকের ভিডিওটি দেখে অনেকে বলবেন যে বাবা তোমরা বেশি বোঝো, তোমরা তিলরে তাল বানাও। তো আমি আপনাদেরকে লাইন টু লাইন পরে শোনাচ্ছি কি আমরা তিলকে তাল বানাচ্ছি নাকি আসলে এটা তাল হয়ে গেছে, যেটা তিল ছিল ভেতরে কোনো কিছু চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল মুখ থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজনের বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন, যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা কিন্তু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। এনসিপির সাথে লোক কম হওয়ার বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে, এনসিপিও এখন সেটাই করছে, তাই তারা এনসিপির সমাবেশে আসে না। কিন্তু এই মানুষ, কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত, যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন। প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারা বলি, একটু কান দিয়ে শুনেন, যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আই রিপিট সাহস থাকে, একটা টুক ওই দিয়ে দেখাইতে বলেন। ভাইরা, ব্যাপারটা এমন না, লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কাইলে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইনুস বেড়া ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে। কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি হবে এইটা পাকাপোক্ত করে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলি, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইগে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। এর প্রমাণ, আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন? তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং ভাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না, আপনি তখনই বিদেশ থাকতে পারতেন। আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। আমার বাপের 63 বছর বাচ্চে, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি পাচ্ছেন। মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা গবেষণা করেন, বাংলাদেশে গত 50 বছরে কোনো রাষ্ট্রপ্রধানের 30 মিনিট 40 মিনিটের বক্তৃতা রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্র জনতা আধা ঘন্টা বসে তার বক্তৃতা শুনে নজির নাই, যেটা আপনারটা হয়েছে। এটা কিন্তু আপনার চেহারা দেখে না, আপনি রাজনৈতিক দল করছিলেন, ফেলও করছেন,
কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা, আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না, কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ, ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন, এগুলো আমরা চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার অন্তরে যা আছে, আপনারা যে বাধ্য করে তার কথা বলে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা খুন করবে? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বাঁচবেন? আপনি কি খাবেন, কি বাঁচবেন? আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে, আপনার যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে, আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন? যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন। কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোনো ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন, আপনি কি কি বলছেন আপনার একটু পইয়া শুনাই। আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক জায়গা মার্ক করে নিয়ে আসছি মাননীয় প্রধান উপদেষ্টা। আপনি বলছেন যে সামনের নির্বাচনে, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, এর সকল আয়োজন করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন? নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। তাহলে এই আমলা, এই পুলিশ, যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায়া আবার হত্যাকাণ্ড ঘটাবে, আপনি তার দিয়ে কেমনে পারবেন? প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিয়েন না। আপনি না পারলে কুইট করেন, ওরা নিজেরা বুঝে খাক। কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না। আপনি নির্বাচনের কথা বলছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায়? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই, আমরা হতাশ। ভিতরে কথা বলার চেষ্টা করলাম, আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাশ কেমনি হয় ভাই? ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না। প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলো, ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে, অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে, স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে। বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ। একই দ্বিচারিতা। তো আপনার প্রতি অনুরোধ, এই যে আপনারা বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না, আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই, জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই, এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই, বলে দেন। বলেন আপনি বইলে দিচ্ছেন, করবে কি? মারবে। আপনি এমনি একদিন মরে যাবেন, আজীবন বাঁচবেন। আপনি বইলে দেন না, ওদের নেংটা করে দেন। রাজনৈতিক শক্তির আমরা পক্ষে, কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয়। বন্ধুরা আমার, আপনি আরেকটা কথা বলেছেন, এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয়, কেমন হলে আনন্দমুখর হয়, সেটা আগে থেকে ঠিক করার জন্য, নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটা আপনারা প্রস্তুতি নেন। মাননীয় উপদেষ্টা, যমুনায় বললে হবে না, এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি, আমার এক পিটাইয়া ছালবাকল উঠে আবার ঢাকায় পাঠাইবে। ঢাকার এলাকা কিন্তু এক না, এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন? এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতির ফোন করে ডায়াবেটিসের খবর নেয়। তা আমার কথা যদি বিএনপি বিপক্ষে যায়, আমার কথা যদি জামাতের বিপক্ষে চায়, তারা তো আমার দৌড়ে দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না। প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, শেষের দিকে আপনার আরেকটা কথা আপনাদের বলা দরকার। আপনি এইখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনার হাতে সময় আছে 6 মাস। আপনাকে চূড়ান্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই। নাম্বার 1, এই 6 মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন, সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর হয়ে গেছে এবং এই সরকার, বর্তমান যে সরকার, সেই সরকারের শপথ নেওয়ারও 1 বছর পূর্ণ হলো। আজ যখন সেই 1 বছর পূর্ণ হলো, তখন একটা বিষয় আলোচনায় বারবার আসছে যে শেখ হাসিনার যে পতন এবং আওয়ামী লীগের পতন, এই পতনটাকে আওয়ামী লীগ কীভাবে দেখছে এবং সেই সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে কিভাবে তারা কামব্যাক করার প্ল্যান করছে। শেখ হাসিনার পতনটাকে তারা কি অজনপ্রিয়তার কারণে পতন ভাবছে, নাকি ওই আলোচিত ষড়যন্ত্র তত্ত্বই ভাবছে যে শেখ হাসিনার পতনটা ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে এবং বিদেশি ষড়যন্ত্রই এখানে মুখ্য, নাকি তারা ভাবছে যে আমাদের ভুল ছিল, ভুলের কারণে পতন হয়েছে, সেই ভুল থেকে আমরা সংশোধন করে নতুন প্রক্রিয়ায় আসব। এই বিষয় নিয়ে বিবিসি একটা বড় প্রতিবেদন করেছে এবং বিবিসির সাংবাদিক কাদির কল্লোল, যিনি বাংলাদেশের অন্যতম একজন গুণী সাংবাদিক, বহু বছর ধরে বিবিসিতে কাজ করছেন, সেই কাদির কল্লোল এই ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন নানাভাবে এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন। যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কামব্যাক করতে চায়, আগামী নির্বাচন, এই সরকারের অবস্থান, তাদের কামব্যাক করা, নেতৃত্ব, নানা বিষয়ে এই রিপোর্টে কথা বলেছেন কাদির কল্লোল, বহু জনের সঙ্গে কথা বলেছেন। আমার মনে হয় যে আওয়ামী লীগ কী ভাবছে এই মুহূর্তে, সেই ভাবনার পুরো প্রতিফলনটা ঘটেছে বিবিসির এই প্রতিবেদনে। খুবই
গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন লিখেছেন কাদির কল্লোল। সেই প্রতিবেদনে তিনি কি বলতে চাইলেন আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগ কীভাবে ফিরতে চায় সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। কী পরিকল্পনা করছে তারা, কিভাবে এগোচ্ছে, তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান কি, তাদের নেতৃত্বের প্ল্যান কি, কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে, এই ব্যাপারগুলো নিয়ে কাদির কল্লোল বিবিসিতে একটা বড় প্রতিবেদন করেছেন। সেই প্রতিবেদনের শিরোনাম তিনি করেছেন শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগোচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তারা যে কোনো মূল্যে এটাই বলতে চায় এবং বোঝাতে চায় যে শেখ হাসিনার পতনটা অন্য কোনো কারণে হয়নি, এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে। তাহলে কি প্রফেসর ইউনূস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন মেটিকুলাস ডিজাইন, আওয়ামী লীগও সেই তত্ত্বের উপরে ভর করেই তাদের ভাবনা চিন্তাকে সমৃদ্ধ করছে? তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল? হ্যাঁ, তারা তাই মনে করছে। কাদির কল্লোলের রিপোর্টে সেটাই উঠে এসেছে। তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনার পতন হয়নি, তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে, যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছে। সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার উপরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ করে দিচ্ছে বলেও অনেক নেতা মনে করছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন বলছে, তেমনি সে প্রফেসর ইউনূসের সরকারের ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে, নজর আছে। তারা প্রফেসর ইউনূসের ব্যর্থতাগুলোকে ক্যাশ করতে চায়, ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চায় এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে। তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে ইউনূস সরকার। সেই কারণেই তাদের প্রত্যাশাও এরকম আছে যে এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক, যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে। এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব। সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমননীতি নিয়েছিল সেই দমননীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো ভুল স্বীকার করে তাহলে এমনিতেই নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড় সংখ্যক এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন। শীর্ষ যে নেতাগুলো দেশে ছিলেন তারা জেলখানায় রয়েছেন। সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে, তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা এটা বলা হয়, এটা নিজে মুখে যদি স্বীকার করা হয়, তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে। আমার আজকের ভিডিওটি দেখে অনেকে বলবেন যে বাবা তোমরা বেশি বোঝো, তোমরা তিলরে তাল বানাও। তো আমি আপনাদেরকে লাইন টু লাইন পরে শোনাচ্ছি কি আমরা তিলকে তাল বানাচ্ছি নাকি আসলে এটা তাল হয়ে গেছে, যেটা তিল ছিল ভেতরে কোনো কিছু চলছে। হাসনাত, সার্জিস সহ এনসিপির ঊর্ধ্বতন 5 নেতার কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে আপনাদের খেয়াল থাকার কথা যে দলটির পক্ষ থেকে কেন 5ই আগস্ট এই জুলাই উদযাপন দিবসে তারা অনুপস্থিত ছিল, এটার জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বা শোকজ করা হয়েছিল। তো সেই শোকজের চিঠিটা আগে আরেকবার আপনাদেরকে শোনাই, তারপরে বলছি যে নাহিদ এবং হাসনাতের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা প্রমাণিত। কেন নাহিদ বিষয়টাকে লুকুলেন হাসনাতের বিরুদ্ধে, কি লুকালেন দেখেন। যে চিঠিটা ছিল, চিঠির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা অংশ। কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছিল যে গতকাল 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্ব অবগত করা হয়নি। এখানে শেষ না, আর একটু ধরিয়ে দিচ্ছি। এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে এবং কি নির্দেশও দেওয়া হচ্ছে। এই কথাগুলো থেকে আবার আসেন আমরা কোথায় যাচ্ছি। হঠাৎ করে হাসনাত বলছে যে নাহিদকে জানিয়েই 5ই আগস্ট কক্সবাজার গিয়েছেন। আপনি বিষয়টার গভীরতা বোঝেন। নাহিদকে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ কক্সবাজার গিয়েছেন, তার মানে হাসনাত আব্দুল্লাহ না, হাসনাত আব্দুল্লাহ সার্জিস সাজে কক্সবাজার যাচ্ছেন বিষয়টা নাহিদ জানতেন। এখন নাহিদ যদি জানতেনই তাহলে শোকজের যে চিঠিটা, সেই চিঠিতে কেন বলা হলো যে কারুর কাছে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা বা কারণ জানানো হয় নাই,
পাশাপাশি নাহিদ ইসলামকে আগামী 24 ঘন্টার মধ্যে এটার কারণ জানাতে হবে। হাসনাতের বক্তব্য হচ্ছে যে দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলামকে জানিয়ে 5ই আগস্ট কক্সবাজার সফরে গিয়েছিলেন তিনি। লন, তাহলে ভিতরে কি চলছে? নাহিদ যদি জানতোই তাহলে কেন হাসনাতদেরকে এই শোকজ চিঠিটা পাঠানো হলো? আসলে দলটির ভেতরে কি চলছে? কারণ একটা দলে যখন বেশি নেতা হয় অনেক সময় এই ঝামেলাগুলো কিন্তু পোহাতে হয়। আপনি দেখেন যে এনসিপির যিনি আহ্বায়ক এবং আক্তার হোসেন দুজন সেখানে গেলেন, ডক্টর ইউনুস নাহিদকে জড়িয়েও ধরলেন। আর নাহিদ যেহেতু সরকারের মধ্যে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে আবেগিত হয়েছেন, তিনিও আবেগিত হয়েছেন, কোলাগুলি করেছেন। এটা সাউন্ডস গুড, বাট দেখতেও ভালো লাগছে। তাহলে প্রশ্ন হচ্ছে, হাসনাত আব্দুল্লাহকে জানিয়ে যদি নাহিদকে জানিয়ে যদি সেখানে যান, তাহলে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে? দলটির ভেতরে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কি ভেজাল চলতেছে? যদি নাই হয় তাহলে শোকজ চিঠি আর হাসনাতের বক্তব্য, হাসনাতের গতকালকে আপনি দেখছেন খুবই ক্ষোভে। আসলে এনসিপির মধ্যে যতগুলো পোলাপেন আছে এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ আনটিল নাও পোলা তো নয়, সে তো আগুনের গোলা, তার জায়গাটা সে ধরে রাখছে, মানে সোজা সাপটা কথা বলে। হাসনাত আব্দুল্লাহ গতকাল কি বলছে যে এটা আসলে দলের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো। তো দলকে নাহিদ ইসলাম, আক্তার বা বাকি যারা আছেন তাদের দরকার ছিল এদের পক্ষে দাঁড়ানো। কেন তাদের প্রতি পদক্ষেপের অ্যাক্টিভিটিস গোয়েন্দা সংস্থাগুলো বা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আসছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ না করে দল তাদের বিরুদ্ধে যে শোকজ চিঠি পাঠিয়েছে সেটাতে সে খেপছিল। এবং সে বলছে যে শোকজ চিঠি পাঠানোর যে কিছু শর্ত থাকে সে কোনোটাই ভঙ্গ করে নাই, দলের আইনও ভঙ্গ করে নাই। সো তার শোকজের কারণ দর্শনের অন্য কোনো কারণ নাই। এনসিপির ভেতরে কি চলছে? তবে এই ঘটনা থেকে স্পষ্ট, নাহিদ ইসলাম যদি জানেনি তাহলে জেনে শুনে কেন তিনি যখন পত্রিকায় বক্তব্য চলছিল কারণ দর্শানোর চিঠি পাঠাই দিলেন, তারপর হাসনাতকে আবার এই বক্তব্যটা বলতে হলো? ভিতরে তো কোনো কিছু ঝামেলা চলছে। এখন সেটা হয়তো আমরা বাইরে থেকে এরকম ঘটনা দেখে আইডিয়া করতে পারছি, ভেতরের গল্প আসলে তারাই ভালো জানেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। দর্শকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।